প্রিয় দর্শক, শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আজ আমরা কথা বলবো আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে, এবং এ বিষয়ে কথা বলবার জন্য অত্যন্ত একজন উপযুক্ত অতিথি আমাদের সাথে আছেন। বিএনপির চেয়ারপারসন, সম্মানিত উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন রয়েছেন আমাদের সাথে। আমরা ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আপনাকে স্বাগত জানাই। মাহবুবুদ্দিন খোকন, আপনি সারাদিন ধরেই ফলো করছেন এবং নিশ্চয়ই গতকাল থেকেও আপনি ফলো করছেন, যেহেতু আপনি আইনজীবী, আইন কানুন, আপনার কাছে সংজ্ঞা বিশ্লেষণ বহু কিছু আছে। সর্বশেষ যেটা আমরা দেখতে পেয়েছি, বর্তমান আমরা যদি দেশের পরিস্থিতি ধরি, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যতের কথা চিন্তা করি, যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন সচিব রাতে সেটি তিনি জানিয়েছেন। এর আগে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, তাদের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পাদন হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। আমি শুধু একটু কোট আনকোট করে আপনাকে শুধুমাত্র জিনিসটা জানিয়ে, আপনি জানেন, আপনার কাছে জানা আছে, তবু দর্শকদের উদ্দেশ্যে আবার আমরা রিপিট করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব নাসিবুল গনির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে যেটা বলা হয়েছে, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, কোট আনকোট করছি, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, অনলাইন মিছিল, মিটিং, সেগুলো নিষিদ্ধ করা হয়েছে। এবং সর্বশেষ নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। এই সারাদিনের পর্যবেক্ষণ, গত 2 দিনের পর্যবেক্ষণ, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম একই সাথে নিবন্ধন স্থগিত, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথম হলো, আমার দলের পক্ষ থেকে দলের মহাসচিব ফখরুল আলমগীর সাহেব তো একটা প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেনি, ওটাই আমাদের দলের প্রতিক্রিয়া। আর যে আইনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে ফাংশনিং আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের, সেটা হলো আওয়ামী লীগের একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, এবং সন্ত্রাস বিরোধী আইনের 2009-এর 18-1 ধারা অনুযায়ী সন্ত্রাসী সংগঠন হিসেবে সত্তা হিসাবে তাদের কার্যক্রম স্থগিত করেছে, নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেটা ধরনের আইনটা তো আওয়ামী লীগ আমলে করেছিল 2009 সালে। সে সময় তারা বিভিন্ন জঙ্গি সংগঠনকে তারা করেছে, বা অনেক সংগঠনকে তারা ব্যান করেছে। এটাকে তো অনেক দেশে আছে পৃথিবীতে আইনটা, আওয়ামী লীগ সময় করেছে, সে আইনেই কিন্তু এটা বন্ধ করা হয়েছে। দেখেন, আওয়ামী লীগ তো আসলে নাই। আওয়ামী লীগ সে যেই পাকিস্তান আমলে, পাকিস্তানের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রামে যে আওয়ামী লীগ আন্দোলন করেছিল রাজপথে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে, কারণ আওয়ামী লীগের নেতৃত্বের সময় সিদ্ধান্ত ছিল বাংলাদেশকে স্বাধীন করবে যুদ্ধ করে, আগে পাকিস্তানের সঙ্গে আলোচনা করে। পাকিস্তানের সঙ্গে আলোচনা হচ্ছিল, এর মধ্যে সিচুয়েশনে পাকিস্তানিরা 25 মার্চ 71 সালে রাজারবাগ পুলিশ স্টেশনে হামলা করলো, তারপর নিধন শুরু করলো। ওই সিচুয়েশনে একজন জাতীয় বীর হিসাবে প্রেসিডেন্ট মেজর জিয়া তখন স্বাধীনতা ঘোষণা করছেন। কিন্তু বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে যে জাতীয় ঐক্যবদ্ধ আওয়ামী লীগ করেছিল, এটা স্বীকৃত, কিন্তু সে আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ ধরেন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসছে প্রথমবারের মতন, বর্তমান নেতৃত্বের যারা ছিল, নেতৃত্বে আসছে, তারা মেকি একটা আন্দোলন করছে, এক কৃত্রিম আন্দোলন করছে কেয়ারটেকার সরকার। তাদের মনে তারা বিশ্বাস করতো না সেটা। এবং জামাতে ইসলাম, আওয়ামী লীগ, জাতীয় পার্টি একত্র হয়ে বিভিন্ন ক্ষমতাচ্যুত করার জন্য তত্ত্ব সরকারের দাবি তুলেছিল, এবং দেশি বিদেশিকে ইনভলভ করেছিল। তখন বিএনপি সিচুয়েশন দেখলো যে না, যেটা তো ভালোই, বেগম খালেদা জিয়া 96 সালে ওই পার্লামেন্টে শুধু একটা আইনে সংশোধন করেছে, সেটা ঠিক আছে, নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু করার জন্য, সুন্দর করার জন্য তত্ত্ব সরকার দিল। যে দল আন্দোলন করছিল, হরতাল করেছিল, সে দলের ক্ষমতা আসার পর 2008 সালের পরে তারা আবার আপনার এই তত্ত্ব সরকার ব্যবস্থা বাতিল করলো, এবং বিচারপতি খায়রুল, সে রায় দিল একটা শর্ট জাজমেন্টে, 16 মাস পরে গিয়ে রিটায়ার করার পর সে পুরো কেয়ারটেকার সরকার বাতিল করে দিল। কারণ তার অনেক কাছে তাকে অনেক রিলিফ ফান্ড থেকে অনেক টাকা সরকার পক্ষ থেকে টাকা দেওয়া হয়েছে, তার সুযোগ সুবিধা, এবং সে ধরেন এই কোন সময় রিটায়ার করছে, বিভিন্ন সময় সরকারি পদে দায়িত্ব ছিল, এটার বিপরীতে, এটার মানে পুরস্কার হিসাবে ছিল। কিন্তু এমনিতে কী হলো, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র কিন্তু অস্থিতিশীল হয়ে গেল, মানে ভোটাধিকার অনিশ্চিত হয়ে গেল। এবং আওয়ামী লীগ কিন্তু
তারপর থেকে আওয়ামী লীগ 8 সালে কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিনটা কিন্তু সাংবিধানিক এই প্রথম সাংবিধানিক যে নিয়মকানুন ভঙ্গ করে ক্ষমতা আসছিল। আসার পর তারা ক্যারেক্টার সরকার, যেটা ইয়াজউদ্দিন ক্যারেক্টার বলে, বা ফখরুদ্দিন মঈনুদ্দিন চালাইছে, 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল, সেই নির্বাচন 90 দিনে দেয়নি তারা 2 বছর নিয়েছে। এবং সেই সময় তারা অনেক লুটপাট করেছে, অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সুন্দর, এবং এসে কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলছে। মূল টার্গেট ছিল বিএনপি মনে হচ্ছিল, তারেক রহমান টার্গেট ছিল। তারেক রহমান মিথ্যা অপপ্রচার করলো তারা। এক পর্যায়ে তারা দেখলো তার ক্ষমতা থাকতে পারবে না। প্রথম 6 মাস 1 বছর সুন্দর কথা বলছে, মানুষ মনে করছে বোধ উইল বি চেঞ্জ, রেডিক্যাল চেঞ্জ। পরে দেখলো আসলে রেডিক্যাল চেঞ্জেস কিছুই না। মানুষ যখন রিয়েক্ট করা আরম্ভ করছে তখন তারা পালানোর পথ খুঁজছিল। সেই সময় বেগম খালেদার কাছেও গেছে। বেগম খালেদা সারা জীবনে কখনো খারাপ জিনিসের সঙ্গে কম্প্রোমাইজ করে নেই, খারাপ প্রস্তাবের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করে নেই। ওনার জীবনে কম্প্রোমাইজ শব্দটা, আসলে আবর শব্দটা নাই। সার কিছু অন্ধকারে কোনো নেগোসিয়েশন তেমন নাই, সবসময় অন দ্য টেবিল বেগম খালেদা জিয়া। উনি জানেন না, নেগোসিয়েশন করলেন না। তার লন্ডনে কী কী নেগোসিয়েশন হলো ফখরুদ্দিন মঈনুদ্দিনের সঙ্গে, তারপর তার ক্ষমতা দিয়ে গেলো আওয়ামী লীগকে। এবং দেখেন সেই নির্বাচনে এইভাবে নির্বাচনটা করলো মানে আওয়ামী লীগ ক্ষমতায়, এবং বিএনপিকে মাত্র 30টা সিট কোনোভাবে মানে ভুলে পেয়ে গেছে আর কি বিএনপি। তারপর আওয়ামী লীগ কিন্তু অ্যাসেসমেন্ট করলো যে বাংলাদেশে মানুষ আওয়ামী লীগকে অ্যাকসেপ্ট করছে না। এরপর থেকে ভোট আর দেবে না, তারা ভোট দেয়নি। তারা ভোটের নামে নাটক করে গেছে। এটা পৃথিবীর কোন জায়গায় আছে জানেন? 300 সিট পার্লামেন্টের মধ্যে 153-54 সিট হলো অনির্বাচিত, দেশের প্রধানমন্ত্রী অনির্বাচিত, স্পিকার অনির্বাচিত, বিরোধী দল নেতা অনির্বাচিত, মন্ত্রী অনির্বাচিত, বা তারা দেশ চালাচ্ছে পার্লামেন্টে বসেছে। প্রধান 14 সালে বিনা ভোটে করলো। 18 সালে ভোট করতে গেলাম আমরা, বিএনপি বেগম খালেদাকে ভোট করতে দিল না। এর মধ্যে বেগম খালেদাকে উনি সারা জীবনে কখনই হারে নাই। বেগম খালেদা কোনো হারার ইতিহাস নেই। আগে ছিল সংবিধান 5 সিটে দাঁড়াতে পারবে, হাইয়েস্ট 5 সিটে দাঁড়িয়েছে। যতবার দাঁড়িয়েছে 5 সিটে, ততবার বেগম খালেদা প্রত্যেক সিটে এমপি এসেছে। পরে 3 সিট হচ্ছে। এখন বেগম খালেদা, বিএনপি, তারেক রহমান ছিল তাদের জন্য ভয়। এই জন্য তারা মিথ্যা মামলা আরম্ভ করলো। বেগম খালেদাকে মিথ্যা মামলায় সাজা দিল, সাজা দিয়ে তাকে ডিসকোয়ালিফাইড করে দিল, মনোনয়নপত্র বাতিল করে দিল, নিবেদন করতে দিল না 18 সালে। এবং যারা গেল নির্বাচনে সবাই কিন্তু সবাইকে একই রকম মানে তারা লাঞ্ছিত করলো, আহত করলো। আপনি জানেন বোধহয়, আমি নিজেও 18 সালের নির্বাচন, আমি এমপি ছিলাম 4টি সোনামিতে। আমি জনগণ নিয়ে ক্যাম্পেইন করতেছি, ওসি এসে আমার কর্মীদের গুলি করে দিল, 7,000 জন কর্মী পড়ে গেল। তারপর ওসি মজিদ এখন ডিবিতে আছে, এখনই চাকরিতে আছে সে। হাসিনা কিছু করেনি তার বিরুদ্ধে, এটা মামলা করেনি, এই সরকার কিছু করেনি। এর চিটাং ডিবিতে আছে, এখনো পুলিশের হয়ে গেছে, রক্তাক্ত হয়েছিল। 7টা গুলি করে দিল আমাকে। মানুষকে কেন গুলি করছেন? ওই আপনি ওইদিকে যান, ওইদিকে যদি আমার পিছনে গুলি করে দিল 7টা, তার গুলির দাগ আছে, প্রায় 3টা গুলি। કોઈ বিচার তো হলো না। এবং সারা দেশে একই অবস্থা হলো, বিএনপি গ্যাস কাউকে দিল না। এই হলো সিচুয়েশন। তারপর 24 সাল তো জানেনি, না পার্লামেন্ট বলেন, না জেলা পরিষদ বলেন, মেয়র ইলেকশন বলেন, উপজেলা বলেন, ইউনিয়ন কাউন্সিল বলেন, এমনকি স্কুল ম্যানেজিং কমিটি ইলেকশনও আওয়ামী লীগ ভোট মানে আওয়ামী লীগ ভীতি ভয় তারা জোর করে ক্ষমতা ছিল। এবং ক্ষমতা রাখার জন্য তারা যা প্রয়োজন তাই করেছে। মিথ্যা আমরা সাজা দেওয়া। আর তারেক রহমান স্ত্রী কী করছে? ডক্টর জোবায়দা রহমান তাকেও সাজা দিল। কি করছে? রাজনীতি করেনি কোনো, খুবই একদম নরম মানুষ ছিল। সে মিথ্যা আমরা তাকে সাজা দিল। সে ওই কারণেই কিন্তু সে বিদেশে অকাল মৃত্যু হলো তার। বেগম খালেদা দেখে বয়স্ক 3বার প্রথম এত কন্ট্রিবিউশন তার দেশের জন্য জেলে রেখে দিল, বাড়িতে উচ্ছেদ করলো। মানে কত প্রতিহিংসা করতে পারে বেগম খালেদা পরিবারকে তছতছ করে দিল শুধু ক্ষমতা থাকার জন্য। আর বিএনপি তছতছ করলো। এখন আপনি অনেক ফটো দেখেন, অনেক সিনিয়র নেতা মারা গেছে, কী হয়ে তাদেরকে জেলে নিল?
মানে কীভাবে জেলে নিল বিনা কারণে, কোথায় হাতের জেলে, কোথায় ককটেল ফুটছে, এই জন্য মির্জা ফখরুল আলমগীর সকল শ্রেণী নেতার জেলে। এরকম অনেক সবাই আমার বিরুদ্ধে 46 মামলা এখনো সকলে শেষ হয় নাই। আমার এমন গ্রাম পর্যায়ে এমন কোনো কর্মী নাই 2, 4, 5, 10 জন 20 জন প্রত্যেক গ্রামে পাবে না তার মামলা আসামি হচ্ছে। 60-70 লক্ষ বিএনপি নেতা করে আসামি, অন্যান্য দল তো আছে। তো আওয়ামী লীগ তো দল হিসাবে, আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল থাকতো তারা দলকে সুসংগঠিত করার চেষ্টা করতো। তারা কিন্তু তারা ছেড়ে দিয়েছে, এই দল দেখে হবে না। তারা পুরোপুরি পুলিশকে, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে, রাষ্ট্রকে বা রাষ্ট্রীয় সংগঠনকে ব্যবহার করে তারা ক্ষমতা জিতেছিল। এই জন্য তাদের জবাবদিহিতা ছিল না। বৈষম্য বলেন, যা নিজের প্রয়োজনে যারা প্রয়োজন তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সরকারি চাকরিতে, বিসিএস বলেন, তার কোটা বসে বানাইছে। এবং এক পর্যায়ে সেই ছাত্ররা, এই কোটা বিরোধী ছাত্ররা চাকরিতে কোটা বিরোধী আন্দোলন শুরু করলো। এই আন্দোলনের সময় দেশবাসী ঝাঁপায় পড়লো ছাত্রদের পক্ষে। মানুষের তো ক্ষোভ আছেই, যেহেতু জবাবদিহি সরকার নাই। এবং এই যে ছাত্ররা কিন্তু অরাজনৈতিক, এখানে পলিটিক্যাল ছিল না, বাট ক্ষোভ ছিল, আন্দোলন ছিল। এবং এই সাধারণ ছাত্ররা নেমে বললো, এবং বাবা মা হয়তো দেখা যাচ্ছে চাকরি করে, জানো না, ছেলে মেয়ে নেমে গেছে আন্দোলনে, এবং তারা নির্বিচারে গুলি করলো। মানে এটা জাস্ট ঠান্ডা মাথায় আইনশৃঙ্খলা বাহিনী বা তাদের নেতা কর্মীরা হাজার হাজার মানুষকে হত্যা করলো। সরকারের উপরে নির্দেশ করছে এটা। তো আপনার এইসব কারণেই তো আজকে একটা সংগঠন, একটা বিশাল একটা সংগঠন, রাজনৈতিক সংগঠনকে ভিন্ন লাইন নিয়ে গেলো তারা, এবং যার ধরুন আজকে তার কনসিকুয়েন্স ফেস করতেছে। জি, দেখুন আপনার কাছে নিশ্চয়ই অনেক বিশ্লেষণ আছে। একটা বিষয় জানবার জন্য আমরা চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এখানে যেটা আজকে যে গ্যাজেট প্রকাশিত হয়েছে, সেই গ্যাজেটের মধ্যে বলা হয়েছে 15 জুলাই থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে দমনে গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্যক্রম, মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধকরণ করা হয়েছে। এখন আমাদের জনআকাঙ্ক্ষা পূরণ যদি বলা হয়, সেই জনআকাঙ্ক্ষা পূরণে গত 15 বছরে যে গুম, খুন, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নারায়ণগঞ্জের 7 খুন, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আপনার অর্থ পাচার, দিনের ভোট রাতে আমি আর ডামি নির্বাচন, এবং এগুলির বিচার না করলে কি আপনি কি মনে করেন যে এদেরকে নিষিদ্ধকরণ বা ওদের রাজনৈতিক নিবন্ধন স্থগিতকরণ, এতে কি জনআকাঙ্ক্ষা পূরণ হবে, নাকি 15 বছরের গুম, খুন, হত্যা, বিচার বহির্ভূত সব কিছুর বিচার করতে হবে? আমার কাছে মনে হয় যে আপনার গ্যাজেটটা খুব তাড়াহুড়ো করছে। আচ্ছা, যিনি ড্রাফট করেছেন আমি জানি না, তো এভাবে তো লিমিট করা উচিত হয়নি। লিমিট করা উচিত, সংগঠন যদি সংগঠন হিসেবে আপনারা এটাকে নিষিদ্ধ করছে, ঘোষণা করছে, ফাংশনিং ওয়ার্ক থাকা উচিত ছিল। এটা তো লিমিট করে দিয়েছে। এটা মনে হয় এত সুন্দর ড্রাফটিং হয়নি আমি মনে করি এটা। এবং 15 বছর যে সংবিধান সংলগ্ন করছে, তারা সংবিধান লঙ্ঘন করছে, নির্বাচন নামে তারা সংবিধান লঙ্ঘন করছে, ভোট দেখিয়েছে, সংবিধান লঙ্ঘনের বিচার হবে না? তারপর আপনার হত্যা করছে, গুম করছে, আমার ইলিয়াস আলী হত্যা, গুমের কি হলো? তার বিচার হবে না? চৌধুরী গুমের কি হলো? বিচার হবে না? এবং হাজার হাজার সুমন সহ হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, তার বিচার হবে না? তারা প্রশাসনকে ব্যবহার করছে জাস্ট দলীয় কর্মচারীর মতন, দলীয় কর্মীর মতন। তারা বিচারীয়কে ব্যবহার করছে দলীয় সংগঠনের মতন। এগুলো বিচার হবে না? কিছু টানলেন না এখানের মধ্যে। শুধু লিমিটেড বিডিআর হত্যাকাণ্ডের কথা, যদি বিডিআর হত্যাকাণ্ডের কথা আসছে, আলোচনা আসছে, শাপলা চত্বর আসছে, তারপর ধরেন বিভিন্ন সময় অনেক হত্যাকাণ্ড, গুম, এখন গুম কমিশন করছে, তারাই তো এই সরকারই তো করলো গুম কমিশন। তো গুমের কত 15 বছর যে গুম গুণা হয়েছে, মানুষের গুম হয়েছে, সেটা তো সংবিধান লঙ্ঘন করেছে, সেই সম্বন্ধে কোনো কথাবার্তা এখানে নাই। আমার কাছে মনে একটু অসম্পূর্ণ মনে হয় এটা। হ্যাঁ, এখন আরও আছে যে চলো কার্য স্থগিত করছে, এবং বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত, এখানে মধ্যে অনেকগুলো গ্যাপ আছে। বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি এবং এর সকল অঙ্গ সংগঠনের, সহযোগী সংগঠন, ভাতৃ সংগঠনের যাবতীয় কার্য নিষিদ্ধ ঘোষণা করা উচিত, সমাচিত। এখন আমার কোশ্চেন হলো যে এই যে বিচার কার্য কখন সম্পন্ন হবে? বিচার কার্য যে টাইম দেওয়া উচিত ছিল, এখন বিচার কার্য যদি কন্টিনিউ করে আরো 1.5 বছর 2 বছর, মামলা তো একটা না, মামলা তো অনেক মামলা হয়েছে, তাহলে ইলেকশন হবে না? বাংলাদেশে ইলেকশন হবে?
এখন আজকে তো দেখলাম যে একজন ছাত্র নেতার নাম বলতে চাচ্ছি না, সে দাবি করতেছে এই আওয়ামী লীগের নেতাদের বিচার সম্পন্ন করে তার বিচার কার্যকর হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন চায় না। তাহলে আমার নির্বাচনে কি হবে? এই সরকার কি ইলেকশন ছাড়া থাকবে? এবং যদি আপনার প্রশ্ন, মানুষ যদি প্রশ্ন করে আমাদেরকে যে আপনাদের এই সরকার সমর্থন করছেন, যে সরকার কি এই তো নির্বাচিত সরকার নয়, শেখ হাসিনা তো ইলেকশন ছাড়া ক্ষমতায় ছিল, এই সরকার কতদিন থাকবে আমরা বলতে পারছি না। কিন্তু আগে বলছিলাম যে সরকার বলছে তো এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে 25-এর, পরে বলে আবার চেঞ্জ করলো, দ্বিতীয় ঘোষণা আসলো জানুয়ারি থেকে 26শে জানুয়ারি থেকে জুন পর্যন্ত নির্বাচন হবে, দ্বিতীয় ঘোষণা। তো বললো যে ভাই আপনারা আগে বলছিলেন না, আপনাদের অনেক এক্সপিরিয়েন্স মানুষ, আপনি বললেন কি এখন কি হচ্ছে সরকার? হ্যাঁ এটা ভুল হয়েছে বলছি। এখন যে ঠিক থাকবে কিনা 2026 জানুয়ারি জুনের মধ্যে ইলেকশন হবে, আজ আমার সন্দেহ হচ্ছে। আজকে এই গ্যাজেটে দেখি আরও সন্দেহ ঘনীভূত হচ্ছে যে আপনার তৃতীয় নির্বাচন সম্পর্কে তৃতীয় ঘোষণা আসছে কিনা। তো এক এক সময় একটি ইভেন্ট হবে, এই জন্য যেন ইলেকশন পিছিয়ে যাবে তা তো হইতে পারে না। আর এখনকার যে সিচুয়েশন হলো, এটা তো এমনি, এটা তো দরকার ছিল না। হামিদ সাহেবের দেশ থেকে লোকে রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্র হামিদ সাহেবের দেশ থেকে সঙ্গে লিঙ্ক করার দরকার ছিল না। এই হামিদ সাহেব পাঠাইছে কে বিদেশে? পাঠিয়েছে সরকারে, পাঠাইছে সরকারের। যদি সিগন্যাল না থাকতে সেই ইমিগ্রেশন ক্রস করতে পারে? ওনারা না পাসপোর্ট সব ইনঅ্যাক্টিভ করে দিয়েছে, শেখ হাসিনা সহ সবার পত্রপত্রিকা দেখছিলাম। হামিদ সাহেব পাসপোর্ট কেউ অ্যাক্টিভ থাকে, রাখলেন কেন? উনি তো ডিপ্লোমেটিক পাসপোর্ট দিয়ে গেলেন, বিএপি দিয়ে গেলেন। তো এটা কি সর্বোচ্চ সরকারের সরকারের ইচ্ছা ছাড়া ডিজার ছাড়া গেছে উনি? তো সরকারের ডিজার অনুযায়ী গেছে তো একটা সমালোচনা হয়েছে। এখন এটাকে আর কোনো সরকার পক্ষে তো কোনো কি বললো, আমরা তদন্ত কমিটি করছি। আর তদন্ত কেন করবেন? তদন্ত কমিটি তদন্ত কারে ফাঁসাবেন? কার বিরুদ্ধে রিপোর্ট দেবেন? ওই এসআই সাব ইন্সপেক্টর ইমিগ্রেশন তার বিরুদ্ধে? নো ওয়ে, ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স ফর দ্যাট। আমি 12 সালে প্রথম যাচ্ছিলাম, আবার রেড পাসপোর্ট, ডিপ্লোমেটিক পাসপোর্ট, এমপি হিসাবে আমাকে এয়ারপোর্টে ফিরিয়ে দিচ্ছে। এই বিএপি লাউঞ্জ দিয়ে যাচ্ছিলাম, ফিরিয়ে দিচ্ছে। পরের দিন আমি মামলা করতে রিড করে তারপরের দিন আমি লন্ডন গেছিলাম। তারপর যেবারে আমি যেতাম দেশের বাইরে গেলেই আমার ফ্যামিলি সহ গেলেও আমাকে বলে স্যার বসেন, কফি খান, চেক করে নিই। তুই যদি চেক কি প্রথম 10 মিনিট সময় দিচ্ছে, 3টা সংস্থার চেক করতে হয়। 3টা চেক করে ক্লিয়ারেন্স আসলে দেন তার ছাড়তো। এবং কোনো সময় আধা ঘন্টা 1 ঘন্টা লাগতো, 2 ঘন্টা লাগতো, মানে বিমান ছেড়ে দিচ্ছে। ওই সময় এসে গিয়ে বলছেন স্যার ক্লিয়ারেন্স পেয়েছে। তো এখন যদি একটা আমি সাধারণ মানুষ, আমি এত কোনো পাওয়ারফুল মানুষ না, সব সিম্পল মানুষ, আমার যদি এই অবস্থা হয়, সাবেক রাষ্ট্রপতি যাবে, তো তার তো সরকার জানে না, এই 3টে সংস্থা জানে না। 3টে সংস্থা, গোয়েন্দা সংস্থা কেউ রিপোর্ট দিল, ক্লিয়ারেন্স দিল, গ্রিন সিগন্যাল যাবে, মানে ওই যেতে দাও। এখন ওই ইনকোয়ারি করে সাব ইন্সপেক্টর পারমিশন দেবেন? নো ওয়ে। এখন যদি ওই ইনকোয়ারি রিপোর্টে বা বাস্তবে আমরা যা পত্রপত্রিকা আসতেছে, কীভাবে ডিটেলস আসতেছে পত্রিকা, আমি পাশে 8টা পত্রিকা রাখি, কোন না কোনো পত্রিকা আসছে, মিলালে দেখা যাচ্ছে সমীকরণটা পাচ্ছেন আপনি। সরকার তো সরকারের উচ্চ মহল থেকে আছে, পত্রিকা আসছিল কি ওই জামাতে ইসলাম নমিনেশন দিছে এক ভদ্রলোক, লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড, তার ভাগনা হয় আব্দুল সাহেবের শালা হয়, সে নাকি সব কোঅর্ডিনেট করছে সরকারের সাথে নাকি। দেখেন কি অবস্থা, জামাত নমিনেশন দিচ্ছে, আবার সরকার তাকে ক্লিয়ারেন্স দিছে, সব কিন্তু কানেক্টেড। আর এটাই কেন্দ্র করে আন্দোলন হয়েছে। সে আন্দোলন আবার জামাতের লোকজন আন্দোলন করছে, হ্যাঁ, আবার ও ছাত্র আন্দোলন করছে। এগুলো দরকার ছিল না। আওয়ামী লীগ যে কাজ করছে তার অরাজনৈতিক কার্যক্রম করছে গত 15 বছর এবং জুলাই আগস্টে। ওই জন্য তারা এগুলো আপনি করতে পারতেন না। এগুলো নাটকীয় সিচুয়েশন সৃষ্টি করার দরকার ছিল না। এখন আমি বলছি যে চিন্তা করছি যে ভবিষ্যতে আবার কোন নাটক হয় ইলেকশন পিছানোর জন্য আবার, কারণ আবার আপনার তো এত ভাবটা এত ভালো তো মনে হচ্ছে না।
মনে হচ্ছে না, কারণ ধরেন এই যে সংস্কার কমিশন যেটা করছেন আপনি, সংস্কার কমিশন করতেছেন আপনি, তারা নবমাস পর্যন্ত সংস্কার করতেছে করতেছে করতেছে। আমাদের সমস্যাটা কি? মূল সমস্যাটা কি? মানুষের মাইন্ড সেট আপ। সংবিধানে লেখা আছে বা লেখা নেই, এটা সংবিধান মানবাধিকার লেখা আছে, মৌলিকাধিকার লেখা আছে, মানছে কত সরকার? 15 বছর। এখানে ঐক্যমত দরকার সংবিধানের ব্যাপারে। 15 বছর সংবিধানে ছিল, তারা তো এটা কেয়ার করে নাই। আপনারা প্রথম সংস্কার কমিশন উচিত ছিল, প্রথম উচিত ছিল যে সংবিধান লঙ্ঘন করছে যে তার জন্য বিচারের ব্যবস্থা গ্রহণ করা। কোনো রিকমেন্ডেশন আছে? নাই। যারা সংবিধান লঙ্ঘন করে, ডেপুটি কমিশনার পদের কর্মচারী, এসপি, ইউনো, ওসি, যারা এইসব নির্বাচন গুণার নাটক সাধেছে বা বিভিন্ন সরকারি অফিসার, ওদের বিচার ব্যবস্থা গ্রহণ করা। কোনো এই পর্যন্ত কোনো সাসপেন্ড হয়েছে এই জন্য? কোনো বিচার নেই। যেগুলো চুরি করে এমপি হয়েছে, ভোট চুরি করে এমপি হয়েছে, সেগুলো ব্যবস্থা করছে, শাস্তি ব্যবস্থা করছে? করে নাই। নির্বাচন মোটামুটি ভালো হয়েছে বক্তৃতা দিত, ওদের শাস্তি ব্যবস্থা করছে? 2-3 নির্বাচন কমিশন কিছু করেননি। তারপরে কি করবেন আপনি? কাগজে লিখবেন, পুঁথিতে লিখবেন, ফট কোনো ইউজ নেই আপনার সংস্কার করে। আপনি এই পর্যন্ত আপনার কোনো রিকমেন্ডেশন নেই ওদেরকে এদের ইয়ে করা। আসেন, এই আমাদের যেহেতু লিখিত সংবিধান, আমাদের কিন্তু পার্লামেন্ট ফর ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র, আমরা কিন্তু ব্রিটেন থেকে আমরা মোটা উৎপত্তি স্থল। সেখানে কি রিটেন কনস্টিটিউশন আছে? লিখিত কোনো সংবিধান আছে? নাই তো, লিখিত সংবিধান নাই। কিন্তু সব কিছুই ট্র্যাডিশন অনুযায়ী কনভেনশনে চলতেছে। সেই জন্য মানুষের মাইন্ড সেট আপটা বড় কথা। মাইন্ড সেট আপটা আমাদের আছে সংস্কার কি দরকার? অর্থনীতি সংস্কার দরকার। আমার ধরেন এই আমাদের সবই জরিপ সংস্থাগুলো, সরকারি যে জরিপ গুণ আছে না, হ্যাঁ, বোগাস, দেখবি পানিশ ফর দ্যাট। তারা বলে দেশে নাকি 28 লক্ষ নাকি 20 লক্ষ 22 লক্ষ বেকার আছে। আরে বাংলাদেশের আপনার 18 কোটি মানুষের মধ্যে যদি 18 বছর বয়স 12 কোটি হয়ে থাকে, 6 কোটি তো নারী, অ্যাবাউট 6 কোটি নারী। বেশি নারী তো বেকার, ওদের চাকরি আছে, ওদের ক্যাশ ইনকাম আসে, ক্যাশ ইনকাম নাই, তারা এদেরকে দেখে না। তারা নারীদের এই যে আমাদের কি স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান বিভাগ নারীদেরকে মানুষ মনে করে না। হ্যাঁ, আপনি ধরেন আসেন বেকারত্ব, প্রতি বছর শ্রমের বাজারে লক্ষ লক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার্স পাস করা, MBA পাস করা, BE পাস করা, BSc পাস করা, টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলেন, এমনি ইঞ্জিনিয়ার বলেন, ঠিক আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাজার আসতেছে। আধা শিক্ষিত লোক আসতেছে, অশিক্ষিত লোক আসতেছে চাকরির বাজারে, চাকরি নাই। অর্থনীতি সংস্থার কথা বললেন আপনি যদি আমার যদি দেশে ইনভেস্টমেন্ট কেউ হবে, আপনি তুমি সংস্কার করা উচিত। কারণ আমার এই যে কোটি কোটি মানুষ, এটাকে সম্পদে রূপান্তরিত করতে হবে। এই জন্য আমার ইনভেস্টমেন্ট দরকার। আর ইনভেস্টমেন্টে কেউ করবে? লোকাল ইনভেস্টমেন্ট হবে, ফরেন ইনভেস্টমেন্ট হবে। কিছু তো হচ্ছে না। আমার টাকা চলে যাচ্ছে দুবাই, আমার টাকা চলে যাচ্ছে সিঙ্গাপুর, আমার টাকা চলে যাচ্ছে কানাডা, আমাদের দেশের টাকা, আমার দেশের টাকা চলে যাচ্ছে থাইল্যান্ড, আমার টাকা চলে যাচ্ছে আমেরিকাতে। ফর হোয়াই? কেন যাচ্ছে? আমরা মনে করছি সংস্কার কমিশন যেভাবে সরকার যেভাবে দেখাচ্ছিল, ইমপ্রেশন দেখাচ্ছিল, ওয়াই আর নট মেকিং আমাদের অর্থনৈতিক পলিসি এরকম করি না কেন? দুবাই যেন সব টাকা নিয়ে যায় চোরেরা, সারা পৃথিবী যত চুরি হয় চোরের টাকা সব দুবাই চলে যাচ্ছে নাকি? আমরা এরকম সিস্টেমটা করি না কেন? সব টাকা চুরি, সব টাকা বাংলাদেশে থাকবে, বিদেশি টাকা বাংলাদেশে চলে আসবে। আর আবার এরা ইনভেস্টমেন্ট হবে, অর্থনীতির চাকা ঘুরবে। আমাদের ছেলেবেলেরা বিদেশে এই কীভাবে যায়? খুব বাহাদুরি সরকারের কি রিমিটেন্স। গার্মেন্টসে কত টাকা ইনকাম? গার্মেন্টসে আপনি যাচ্ছে, গার্মেন্টসে আপনি এক্সপোর্ট করতেছেন, আপনি ইম্পোর্টও করতেছেন ব্যাক টু ব্যাক। হ্যাঁ, ওটা তো আর বলে না, বলে এত টাকা এক্সপোর্ট করছি, আর ইম্পোর্ট করছেন যে কত টাকা সেটা বলে না, সামান্য টাকা থাকতেছে। আর আমার যে মানুষ কায়িক শ্রম দিয়ে বা ব্যবসা করে বিদেশে যে টাকাটা পাচ্ছে, সলিড টাকা, এই টাকা দিয়ে চলতেছে সরকার। আমরা তো উই হ্যাভ টু চেঞ্জ দ্য পলিসি। আমার দরকার তো ওই দিকে পলিসি দরকার।
আর মানুষের মাইন্ড সেট আপ দরকার, জি। কি করে এটা খারাপ হচ্ছে, এটা খারাপ হচ্ছে। আপনার আগে যারা অপরাধ করছে, সংবিধান লঙ্ঘন করছে, আমাদের ইনস্টিটিউটগুলো শেষ করে দিয়েছে, বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, তারপর ধরেন কর্ম কমিশন, পাবলিক সার্ভিস কমিশন বলেন, ঠিক আছে, এগুলো শেষ করে মানবাধিকার কমিশন। আর এটা এটা কলা গাছ ছিল মানবাধিকার কমিশন। মানবাধিকার লঙ্ঘন হলো, মানবাধিকার কমিশনের কোনো রিপোর্ট নাই, আছে কিছুই নেই, বুঝছেন। মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, আর এটা আরো ইন্টারেস্টিং, এটা আরো সুন্দর, এটা একটা ইন্টারেস্টিং সংগঠন। সরকার যা চায় এটাও তা চায়, হ্যাঁ, এখনো আগদিন সরকার একটা দরকার লোক একটাকে খেপে গেল সরকার, যে তারে ধরো, হ্যাঁ, তার ধরো, দু তার পিছু করে। এখনো সরকার যার দিক ধরে যেছে, দু তার দিক ধরে যেছে। এদের দায়িত্ব ইন্ডিপেন্ডেন্টলি দুর্নীতি দমন করা, হ্যাঁ। এরা বরঞ্চ যারা মানে এত বেশি ডিস্টার্ব করে, মানুষ ভয় টাকা রাখে না বিদেশে, হ্যাঁ। তো এইগুলো সংস্কার করার দরকার। আপনি কি নিয়ে আসছেন সংস্কার করে? নিশ্চয়ই আমরা আলোচনা আবার আসবো আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। আপনি অনেকগুলি প্রসঙ্গ এখানে তুলেছেন, আমরা সংবিধানের প্রসঙ্গ আসবো। সংবিধান নিয়ে নানা রকম এখনো পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, সেটি নিয়ে আমরা আলোচনা করব, এবং মানুষের বড় আগ্রহের যে জায়গাটা, সে নির্বাচনমুখী হচ্ছে কিনা, এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার মধ্যে দিয়ে কি বা নিবন্ধন স্থগিত করার মধ্যে দিয়ে কি জন আকাঙ্ক্ষা পূরণ হবে কিনা, সে বিষয়ে আমরা আলোচনা আবার ফিরছি। প্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, যিনি বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। তাকে নিয়ে আমরা আবারও আমাদের আজকের ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে ফিরে আসবো। আলোচনা চলছে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে। ছোটটা বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। অতিথি হিসেবে রয়েছেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। ব্যারিস্টার খোকন, আমরা আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে আপনি অনেক কথা বলেছেন। আমাদের অর্থ পাচার, আমাদের বাংলাদেশে গুম হত্যার 15 বছরের কত হাজার নিরীহ বিএনপি বা অন্য দলের নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছে এবং তারা মামলা মোকদ্দমা পড়েছে। আপনি নিজের মামলার কথা বললেন, আপনাকে যে 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আপনি গুলিবিদ্ধ হয়েছেন, সব কথা আপনি উল্লেখ করলেন। আমরা একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আমরা আওয়ামী লীগকে বলতে শুনতাম যে বিএনপি নাকি মুসলিম লীগ হয়ে যাবে, এবং আমি জানি না বিএনপি মুসলিম লীগ হলো কি আওয়ামী লীগ মুসলিম লীগ হলো, দেশের মানুষই সেটা বিবেচনা করছেন। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অর্থ পাচারের কথা বলছে। আমরা পিকে হালদারের কথা মনে আছে, বেসিক ব্যাংকের কথা মনে আছে, এবং এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে অর্থ পাচার হচ্ছে সেগুলি ফিরানোর কথা বলা হচ্ছে। তো আওয়ামী লীগের রাজনীতিবিদরা বা নেতারা, মন্ত্রীরা, আমলারা, ব্যবসায়ীরা যে টাকা পাচার করেছে, সেগুলি কি দেশে আনা সম্ভব হবে? এটা আসলে বুঝছেন, এটা আমি সবসময় বলি, আমার পিকে হালদার যেরকম অ্যারেস্ট হয়েছিল না ভারতে, তখন খোরশেদ আলম খান দুদকের পক্ষ থেকে বলছে অতি তাড়াতাড়ি তাকে বাংলাদেশে নিয়ে বিচারের ব্যবস্থা গ্রহণ করবে। আজ ইম্পসিবল, আনতে পারবেন না আপনারা। সে যদি নিজে নিয়ে আসে, যদি টাকা নিয়ে আসে, যদি তাহলে আনতে পারে, ঠিক আনতে গেলেও সমস্যা আছে। আমার কাছে মনে হয় পাবলিক কনজাম্পশনের জন্য, মানুষের খুশি হওয়ার জন্য সব বলা হয়। টাকা কীভাবে আনবেন আপনি? টাকা রেকর্ড আছে, এ পর্যন্ত কারো টাকা ব্যাক করে রেকর্ড আছে। শুধু কোকোর টাকার কথা বলছে। আমি কোকোর লয়ার ছিলাম, মরম কোকো। বিদেশে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। বিদেশে যে কোম্পানির কথা বলে, সেই কোম্পানির যে শেয়ার হোল্ডার না, ডাইরেক্টর ছিল না কোকো, এবং দেখছি ছিল না। এখন তারা কী করলো, বলছে যে একটা কোম্পানিতে সে আরেকজনের সঙ্গে জয়েন্ট সেক্রেটারি ছিল। এখন ওই ব্যাংকের আনা নেই, আবার কিন্তু ওই ব্যাংকার আনা নেই, বা ওইখান থেকে কার্ডও আনা নেই এখানের মধ্যে। বাট স্টেটমেন্ট করে কোকোর বিচার করলো, অ্যাবসেন্সিয়া সাজা দিয়ে দিল। পরে তো কোকো তো ওই ভয়ে ওইখান থেকে কোকো অসুস্থ হয়ে পড়লো। সে কোকো তার জীবন শেষ হয়ে গেল, বুঝছেন। কিন্তু দেখেন, এবং সেখানে কিন্তু সেটা বিদেশি কোম্পানি, ছোট কোম্পানি। এবং আমার কাছে মনে হচ্ছে যে ওই টাকাটাও সরকার কিন্তু পাবলিসিটি করার জন্য, বেগম খালেদার পরিবারের সন্তান কোকো এই টাকা বিদেশ থেকে আনছে, এটা বলছে। ফলস, সেটাও ফলস। ইলেকশন আগে এসে বক্তব্য রাখার জন্য করছে। ওটা তো কোকোর টাকা না, কোকো ব্যাংক অ্যাকাউন্টে কোকোর না, কোম্পানি কোকোর না, কোকোর ডাইরেক্টর না, পরিচালক না, বাট তারা কোকোর টাকা করে চালাই দিয়েছে দুদক। হ্যাঁ, এছাড়া এই পর্যন্ত স্বাধীনতার পরে কোনো এক্সাম্পল আছে কোন টাকা নিয়ে আসা? আনতে পারবেন না। যার টাকা সে যদি নিয়ে আসে, সে যদি বলে যে হ্যাঁ টাকা ট্রান্সফার করে দাও, আনতে পারবেন। সরকার নিয়ে আসবে,
আমি মনে করি এটা শুধু মানুষকে বোঝানোর জন্য। হ্যাঁ, এই পাবলিক বুঝ, হ্যাঁ আমরা নিয়ে আসতেছি, ব্যবস্থা করতেছি, এইটার পিছনে আবার 20-50 কোটি 100 কোটি খরচ হয়ে যাবে, কি বাইলেটারাল রিলেশনশিপ করবো, এটা করবো ওইটা করবো। এটা বাংলাদেশ ব্যাংকের অর্থ যখন পাচার হয়ে গেল তখন আমরা দেখেছি এইগুলো কোনো বাস্তব, এইগুলো কোনো আমার কাছে মনে হয় যে এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা স্বাধীনতার পরের কোনো ইতিহাস নাই তাকে এরকম নিয়ে আসে না। কেউ যদি নিয়ে আসে নিজের টাকা, হ্যাঁ ঠিক ব্যবসা, অনেক ব্যবসায়ী আছে না ইন্টারনাল ব্যবসা করে, অন্য টাকা হয়তো সাপ্লাই দিব, বড় সাপ্লাই দিব, সেখানে কমিশনটা সে পেলো, সেই টাকাটা সেই বিদেশ থেকে নিয়ে আসলো, সেটা তার ব্যাপার। এছাড়া আর অনেকে ধরেন যেন আমরা ফিজিক্যাল প্র্যাকটিস করি, লয়ার প্র্যাকটিস করি, আমরা বিদেশের মামলা করি, আমাদের কাছে ডলার আসতেছে, সেটা অন্য কথা। যারা অনেকে লিগেলি আসতেছে অন্য জিনিস, কিন্তু ধরেন বিদেশ থেকে জোর করে টাকা নিয়ে আসবেন আপনি সরকার, আমার কাছে মনে হচ্ছে এটা মানুষের খুশি করার জন্য পাবলিক কনজারভেশন, এটা তো রেকর্ড তো নাই। জি, আমি আরেকটা প্রসঙ্গে একটু আসি। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি বলেছিলেন যে দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করবেন, এবং প্রধান নির্বাচন কমিশনার বলছেন এবার আর দিনের ভোট রাত হবে না। কিন্তু গত পরশুদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু একটা শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এখন আওয়ামী লীগ কিন্তু নিবন্ধন স্থগিত হয়ে গেল, তাদের রাজনীতিক যে করার অধিকার সেটিও কিন্তু বাতিল হয়ে গেল এক ধরনের। তো সে অবস্থায় জনাব তারেক রহমান বলেছেন যে সবাইকে সতর্ক থাকতে, কারণ তিনি শঙ্কিত যে আসলে এই কুক্ষিগত বা ষড়যন্ত্র করার মধ্যে দিয়ে এই ভোটের যে অধিকার সেটা প্রতিষ্ঠা হবে কিনা। এটি কেন তিনি বলছেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলছেন নির্বাচন সুন্দর হবে, নির্বাচন কমিশন হবে, তার ওনার সংখ্যাটা নিয়ে আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কথাটাই বাস্তবতা, উনি বাস্তবতা থেকে বলছে, উনি কল্পনা করছেন, মানুষের বললাম পাবলিক কনজামশনের জন্য বলছি না, বাস্তবে এটাই। হ্যাঁ, আমি আরো ক্লিয়ার করে দিই, আমি কিন্তু এখন অস্পষ্ট, আমার কাছে ব্যক্তিগত, আমি লয়ার, আমি রাজনীতির সঙ্গে সম্পর্কিত আছি, আমি ধরেন পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট, আমার কাছে এখনও নির্বাচন নিয়ে অস্পষ্টতা মনে হয়, এখন মনে হয় যে অনেক মেঘাচ্ছন্ন আছে নির্বাচন নিয়ে। এবং ধরেন একটা ইনসিডেন্টে যদি একটা ইনসিডেন্ট দেখায় কিন্তু আওয়ামী লীগ হামিদ সাহেবকে দেখায় কিন্তু আওয়ামী লীগের কি জানি তাদের সংগঠনের কার্যক্রম বাতিল করে দিল। ঠিক আছে, কোন সময় কোন ইনসিডেন্ট কারা ঘটায়, হ্যাঁ ঠিক নাই তো, কবে তো ইলেকশনের পরিবেশ এখন নেই, আবার পিছিয়ে যাচ্ছি, এগুলো হইতেই পারে। আর ধরেন এখানে যারা আসছে বলো তোর এখানে ডিফিকাল্ট ফাইন, ইজ এ নাইস ম্যান, এবং সে বাংলাদেশের মানুষ প্রাউড করার মতো মানুষ, তাকে অনেক অপমান করছে শেখ হাসিনা, তাকে নিয়ে প্রাউড করে, আমরা প্রাউড ফিল করি তাকে নিয়ে। এবং তাকে কিন্তু সর্বজন সদ্য মানুষ, দেশের মানুষ কিন্তু তাকে প্রধান উপদেষ্টা পাওয়ার পর কিন্তু মানুষের কিন্তু অনেক কিন্তু আশা, অনেক সঞ্চার হয়েছে না এই ভূমি কিন্তু ভালো কাজ করবেন, ভালো এবং জনগণের ক্ষমতা জনগণের ফিরিয়ে দেবেন এবং ভোটাধিকার নিশ্চিত করবেন। কিন্তু ওনার সঙ্গে যারা আছে উপদেষ্টা মণ্ডলীতে, ওরা 2-4 জন ছাড়া তো আর কেউ তো আমাদের কোনো আন্দোলন সংগ্রামে ছিল না, তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, খারাপ এক্সপিরিয়েন্স নেই আওয়ামী লীগ সম্বন্ধে। গত 15 বছর তারা কোনো প্রতিবাদও করে নেই, তারা একজন লোককে জেলও খাটে নেই, একটা মামলা তার আসামি হয়নি। শুধু তাই নয়, ইভেন দিয়ে এবং জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে তারা কোনো একটা স্টেটমেন্ট দিতে করে নেই, তারা কিন্তু উপদেষ্টা। আবার এখন সংস্কার কমিশনের যারা আছে তাও 2-1 জন ছাড়া সবাই কিন্তু এই বিদেশি দেশ ছিল। হ্যাঁ, ওদের তো দেশপ্রেম নিয়ে আমার কোশ্চেন, আমার ধরেন দেশপ্রেম নিয়ে কোশ্চেন, এদের ধরেন প্রথমে জব দুইটা কোথায়, আপনার 9 মাস হয়ে গেল আমাদের, আমরা এখনো সংস্কারে কিন্তু কি সংস্কার সেটাই বুঝতে পারছি না, তাদের পাশে বুঝতে পারছে না কি করতে চান। সংস্কার বাংলা অর্থে ইংরেজিতে সবাই বুঝে, কিন্তু কন্টেন্টটা কি এটা তো এখন স্পষ্ট না মানুষের কাছে। আর আপনার সংস্কার যেই লাইনে সংস্কার করার দরকার ছিল, ধরেন আমি 2টা কথা বললাম, অর্থনৈতিক সংস্কার কথা বললাম, আমি ধরেন এই যে এই যারা সংবিধান লঙ্ঘন তাদের কথা বলছি, আরও বলতে পারতো রাজনীতিবিদদের সংস্কারের জন্য। ইটস এ সোশ্যাল ওয়ার্ক, রাজনীতি আগে একসময় কিন্তু প্রাচীন আমলে বা ইভেন সম্রাট আকবরের সময় কিন্তু আপনার বাবরের সময়, সে সময় যে ইয়েতে সরাইখানা ছিল, সোশ্যাল ওয়ার্ক ছিল। এখন আধুনিক রাষ্ট্র ব্যবস্থা হয়েছে, আধুনিক রাজনৈতিক দল হয়েছে, কিন্তু যারা রাজনীতি করবে তারা সোশ্যাল ওয়ার্ক হিসেবে চিন্তা করবে এটাকে। ইটস এ স্যাক্রিফাইস। আপনাকে সবাইকে, আপনাকে এমপি হতে বলে কে, আপনি মেয়র হইতে বলে কে, আপনি চেয়ারম্যান হইতে বলে কে, আপনি মন্ত্রী হতে বলে কে, তো বলে না। আপনি হতে চান বলেই তো আপনার দল থেকে নমিনেশন দেয় আপনাকে। এখন আপনি ওই লোকটাই রাজনীতি করবে, সোশ্যাল ওয়ার্ক করবে। আমার এখান থেকে কোনো নেওয়ার কিছু নাই, আমি কিছু নেব না। আমার সময়টা
আমার অর্থটা আমি স্যাক্রিফাইস করলাম মানুষের জন্য। যেমন মন্দিরে টাকা দিই, মসজিদে টাকা দিই, গির্জায় টাকা দিই, মানুষ কিছু রিটার্ন আশা করে না। রাজনীতি রাজনীতির নেতা করবে, আশা করবে না। আমার ঠিক আছে, আমার দায়িত্ব আছে সমাজের প্রতি, আমার পরিবারের বাইরে, সমাজের বাইরে দেশের জন্য কাজ করব, ঠিক আছে, আমি রাজনীতি দলের মধ্যে করবো, এখানে আমি কিছু নেব না। কিন্তু আমাদের ধরেন বাংলাদেশের 80% রাজনীতিবিদ হয়তো দুর্নীতি করার মানুষ করে অনেকেই, বা দুর্নীতি করার মানসিকতা আছে, হয়তো অনেকে করে না, বা দুর্নীতি করার মানসিকতা আছে। আমরা এটা সংস্কার দরকার, বিকজ দে আর দ্য লিডার, they will lead the country, run the country. They must be honest, committed to the people. Commitment থাকতে হবে for the country, for the nation থাকতে হবে। আমাদের রাজনীতি তা না তো, বেশিরভাগই তো আছে আর কি, মুখে সমাজসেবা, মনে কিন্তু কীভাবে ইলিগাল টাকা ইনকাম করবো, লিগাল সম্পদ, এইভাবে কেউ ইলিগাল সম্পদ গ্র্যাব করবো। আপনি তো রাজনীতিবিদ। আমি ফিল করি এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমার দলীয় মতামত। আমি মনে করি তারাই রাজনীতি করা উচিত। এখানে বড় সংস্কার দরকার, এখানের মধ্যে হুইল বি দ্য পলিটিশিয়ান, হুইল বি দ্য সোশ্যাল ওয়ার্কার, এখানে আমার সংস্কার দরকার ছিল। তাহলে মানুষ সেটা হতো। আপনি সেটা কিছু করছেন না, আপনি কি সংবিধান, আমি সংবিধান বললাম, দেখতে বললাম, আরে সংবিধান কি ইংল্যান্ডে আছে নাকি? এখানে পার্লামেন্ট, এখানে ডেমোক্রেসি চলছে। লাস্ট গভর্নমেন্টে যেটা একবার ভোট হয়েছে, 4বার না 5বার প্রধানমন্ত্রী চেঞ্জ হচ্ছে নাকি? ইলেকশন কিন্তু একবার হলো, কনজারভেটিভ 4বার চেঞ্জ হলো প্রাইম মিনিস্টার, কিন্তু তাদের ডেমোক্রেসি ডিস্টার্ব হয়নি, মানুষ সেট আপ। ইন ভারত তো বাড়াবাড়ি হচ্ছে সব, এখন কিছু আগের মতো প্রাচীনভাবে না, এখন বাড়াবাড়ি হচ্ছে ইলেকশনে, তারপরে কিন্তু উইদিন টাইম, ডিউ টাইম হচ্ছে সব কিছুই। আমাদের দেশে তা হচ্ছে না কেন? আমাদেরকে কত, এই জাতিটা আমাদের কত কষ্ট, কত যে স্বাধীনতার পরেই একবার বাকশাল এসে বন্ধ করলো, সমগ্র রাজনৈতিক দল বন্ধ করলো, মার্শাল ল আসলো, এরশাদের মার্শাল ল আসলো, এরপরে আসলো, তারপর ধরেন আন্দোলন, সবসময় এক কিছু নিয়ে আন্দোলন, ঠিক আছে, কেন্দ্রের সরকার নিয়ে আন্দোলন, সময় রাস্তাঘাট বন্ধ, সব বন্ধ। আবার আসলো সেনাবাহিনী, মঈনুল আহমেদ ফখরুদ্দিনরা আসলো, আবার এসে আপনার 2 বছর বন্ধ। ডেমোক্রেসি কীভাবে বাধাগ্রস্ত হচ্ছে, প্র্যাকটিস করতে পারতেছে না মানুষ। আবার শেখ হাসিনা এসে, আওয়ামী লীগ এসে কী করলো, 15 বছর কোনো ডেমোক্রেসি নেই। বাট বইতে আছে, এটা কথা আছে না, কি বলে যে কাজের গরু, হ্যাঁ, কাগজে কলমে গোয়ালে নাই। আর ডেমোক্রেসি কিন্তু খাতায় আছে, বইতে আছে, কিন্তু প্র্যাকটিক্যালি ছিল না। হ্যাঁ, আর এইটাকে ক্ষমতা টিকে থাকার জন্য যা ইচ্ছা তা করছে, এই জন্য এই যে তারা আইন করছে। নতুবা দেখেন আওয়ামী লীগের মতো একটা দল, এই দলটা কিন্তু এই পর্যন্ত রিগ্রেট করলো না, যে ঠিক আছে, আমরা এটা আমাদের ভুল ছিল কিছু কিছু ব্যাপারে, উই আর সরি ফর দ্যাট, ফর দ্য নেশন। 2টা জায়গায় তারা ক্ষমা চাইতে পারতো, একটু হলো জাতির কাছে যে আমাদের এই ভুলের জন্য, আরেকটু হলো বেগম খালেদা পরিবারে যারা টর্চারটা করছে, বেগম খালেদা পরিবার নিয়ে ক্ষমা চাওয়া উচিত ছিল। এটা চাইলে কিন্তু তারা কিন্তু সিচুয়েশন হয়তো আরো ইমপ্রুভ হতো, এত সিরিয়াস হতো না, কিন্তু তারা কিন্তু চাইল না, কিন্তু তারা রিজিট করলো, তারা ঠিক করছে। তো তারা ঠিক করে থাকে যদি, তাহলে তো সেই জন্যই তাই হয়েছে। হ্যাঁ, তাই না? এটা তো আপনার করা উচিত ছিল। এটা রাজনীতিতে ভুল হইতে পারে না, দেশ পরিচালনা ভুল হইতে পারে, এই নাথিং রং। বাংলার মানুষ তো আবেগী মানুষ, খুব আবেগ। তারা ভোট পেটে ভোট নাই, পেটে ভাত নাই, কিন্তু কাজ দেয়, বেকার, ভোট দিয়ে যায়। হ্যাঁ, আমরা তো কমনওয়েলথ সিটিজেন হিসাবে, আমার তো বিদেশি কোনো নাগরিকত্ব নেই, ডুয়াল ন্যাশনালিজম কারবার। আমি কখনো, যদিও আমি বিদেশে পড়ালেখা করছি, ছেলে বিদেশে, মেয়ে সব বিদেশে পড়ালেখা করছে, বাইরে বিদেশ, বাট উই নেভার ডুয়াল সিটিজেনশিপ নাই, নো ওয়ে, বিদেশি পাসপোর্ট নাই, পাসপোর্ট দিতে পারেন। আমি তো পড়ালেখা শেষ করে চলে আসছি জাস্ট বাংলাদেশে। শিওর আমি, হ্যাঁ, আমার ছেলে ব্যারিস্টার, তারও তো নাই, মেয়ে ডক্টর, লন্ডনের ডক্টর, চাকরি করতে ওখানে নাই। আমরা উই ডোন্ট, আমরা আমরা চিন্তা করি না আমার দেশটাকে ভালোবাসি, এই ফিলিংস থেকে পুরো পরিবার চিন্তা করছেন, উই শুড নট ব্রেক। তা আমরা ধরুন, আমি মনে করি যে যারা সংস্কার করতে আসছে, ওরা কি এই 15-16 আমেরিকা ছিল, এত দেশ লোক বিদেশে থাকেন কেন, আমার ডুয়াল পাসপোর্ট নেন কেন? আবার এখানে এসে আমার সংস্কারের সবক দিয়েছেন, এই যে সব কিছু মিলে ওরা তো সুবিধা আছে। ভোটটা না হলে উপদেশে পরিচয় যাচ্ছে না, ওরা ক্ষমতা দেখতে পাচ্ছে অনেকদিন, সরকারের মন্ত্রীর মতো সব মন্ত্রী শুধু পাচ্ছে। সংস্কার কমিশন যারা আছে
উপদেশের আছে সংস্কার কমিশন, তারাও সুযোগ সুবিধা পাচ্ছে। এই জন্য সংস্কার লোকে চালাচ্ছে। আরে বাবা 9 মাস তো হয়ে গেছে, অনেক তো হয়েছে ভাই, আর দরকার এনাফ ইজ এনাফ। এবার কি করবা বলে দাও। বাট একটা জিনিস তার চাপাই দিতে চায়। এই আপনার কি রাজনৈতিক, কোন রাজনৈতিক দল, কোন গণতন্ত্রের তারা উদ্দেশ্য কি সে চেঞ্জ করে দেবেন আপনারা? কর্পোরেট চেঞ্জ করে দেবেন আপনারা? তারা বলে যে এই ইউনিয়ন কাউন্সিলের ভোট হবে এইভাবে। হু আর ইউ? ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান মেম্বার ভোট নির্বাচিত করবে, মেয়র সিরিবারের মেয়র কাউন্সিল নির্বাচিত করবে, তারপর এই কে জানি এইভাবে ডেমোক্রেসি। হু আর ইউ টু সে? আরে পার্লামেন্টের গভর্নমেন্টের সাহস এরকম কথা বলার। আপনার তো ইউ আর ওয়ার্কিং এগেইনস্ট দ্য ডেমোক্রেসি। যেটা পাকিস্তান আমলে অনেক যুদ্ধ করে সঙ্গে আন্দোলন করি মানুষ সর্বজনীন বড় দিকে নিয়ে আসছি আমরা, সেটাকে আপনারা আবার ক্লোজ করে আজ থেকে 50, 60, 70 বছর আগে নিয়ে যেতে চাচ্ছেন। জি মাহমুদ, দেখুন আমরা আবার একটা বিরতি যাচ্ছি। আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে কথা বলছিলাম আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সর্বশেষ আজ রাতেই আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আওয়ামী লীগের যে নিবন্ধন সেটিকে স্থগিত করা হয়েছে। তার আগে আওয়ামী লীগের যে রাজনীতিকরণের নিষিদ্ধ সেটি আজকে দুপুরেই সম্পন্ন হয়েছে। সে অবস্থার প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যতে আমরা আবারও এই ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে কিছুক্ষণ মধ্যেই ফিরে আসবো। আমাদের সাথে থাকবেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। ছোটটা বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও শেষ পর্যন্ত আলোচনায় আমরা আসছি আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে। আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। ব্যারিস্টার খোকন, আমরা তো দেখলাম একেবারে শেষ মুহূর্তের আলোচনায় আমরা দেখলাম যে নিবন্ধন স্থগিত করা হয়েছে, কার্যক্রম বাতিল করা হয়েছে, কিন্তু এরপরও কিন্তু আমরা যেটা দেখছি সেটি হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে সরকারের ভিতরে এখনও আওয়ামী লীগের আমলাতন্ত্রের দোসররা কিন্তু এখনও রয়েছে। তো সেই অবস্থায় 3-4 দিন আগে বললেন না, এই যে নিবন্ধন স্থগিত করে বা কার্যক্রম বাতিল করে তাহলে কি হবে যদি দোসররা থেকে থাকে, সেটি নিয়ে আপনি শোন। এগুলো তো ইলেকশন কমিশন তো ফলো করছে সরকারের সিদ্ধান্তটা, যেহেতু একটা সিদ্ধান্ত সরকার দিয়েছে এই জন্য ফলো করছে এটা ইলেকশন কমিশন। কিন্তু স্থগিত করছে এটা, কিন্তু ওরা বাতিল করে নাই, স্থগিত করছে। আর সরকার কিন্তু বাতিল করে নাই, স্থগিত করছে সেটা। এখন ওই আমি যে প্রশ্ন করা বিচার কতদিনের মধ্যে হবে সেটাই তো কথা। তাহলে আমার ইলেকশন বিষয় যায় নাকি? হ্যাঁ, আর তারা অনেকে মনে করে যে ক্ষমতা থাকলে সুযোগ আছে এখন এটার কাণ্ড করে, হ্যাঁ এটার কাণ্ড করে ইলেকশনটা একটা আবার রিক্সে পড়ে গেলো। আর মির্জা ফখরুল আলমগীর সাহেব বিএনপি মহাসচিব, উনি কিন্তু কয়েকদিন আগে বললেন কথাটা, মাত্র কয়েকদিন আগে, 3-4 দিন আগে বললেন। দেখেন বাস্তব ঘটনা দেখলেন না, হামিদ সাহেব চলে গেল, আব্দুল হামিদ সাহেব গেলেন যে আমরারই ব্যবস্থা করছে নাকি, ওনার কথাটা প্র্যাকটিক্যাল প্রমাণ পেলেন, কিন্তু এই আমরারই ব্যবস্থা, ক্রপ ক্লিয়ারেন্সের ব্যবস্থা করছে এটা নাকি, এবং এটা তো বাস্তব এইটাই। এখন এখানে আসলে সেখানে আপনি বাছাই করছেন, আমি সব অফিসার কিন্তু খারাপ ছিল না, তারা চাকরি করছে রিটার্ন করে। যারা অতি বাড়াবাড়ি করছে, যে অফিসাররা অতি দরদ দেখাইছে খারাপ কাজ করার জন্য, ভোট চুরি করার জন্য, সন্ত্রাস করার জন্য, মানুষ হত্যা করার জন্য, তাদের উপর অ্যাকশন নেবে, কোনো অ্যাকশনও দিল না। এইগুলো তো হবে না, এ কনস্পিরেসি হবেই। আমরা কেন বলি, আমরা বলি জবাবদিহিতা আছে সরকার দরকার। আপনি যত দিন যাবে নির্বাচন পিছাবেন তত কনস্পিরেসি হবে, দেশীয় এবং বিদেশি কনস্পিরেসি হবে সরকারের বিরুদ্ধে। আর সরকার হলো ছাত্র জনতার 18 মানুষের অরিজিনাল সরকার। এই সরকার, এই ইউনিভার্সিটির সরকার যদি কোনো কারণে কোনো কনস্পিরেসি যদি ভিকটিম হয়ে যায়, সময় জাতি ভিকটিম হয়ে যাবে, দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এবং এই কনস্পিরেসি ফেস করা যে পর্যন্ত নির্বাচন না হবে সে পর্যন্ত মানে খুব ডিফিকাল্ট হয়ে যাবে সিচুয়েশন। একসময় একটা সিচুয়েশন সৃষ্টি হতে পারে, হ্যাঁ। আর এখন তো নিষিদ্ধ হয়ে গেছে, আরও ঝুঁকিপূর্ণ, আরও কনস্পিরেসি বেশি হবে। তো আমার মনে হয় যে যেটা অনেকে বলছে আওয়ামী লীগকে মুক্ত না, আওয়ামী লীগ ব্যান না করে নির্বাচন করা যাবে না, এখন তার অসুবিধা নেই ইলেকশন করতে, হ্যাঁ। সংসদ কমিশন 9 মাস হয়ে গেছে, অসুবিধা নেই। কিন্তু আবার কেউ দাবি করবে কিছুদিন পরে রায় হওয়া পর্যন্ত, আওয়ামী লীগ বিচার হয়ে রায় হওয়া পর্যন্ত ইলেকশন স্থগিত করবেন। আবার পরে আবার দাবি করবে যে রায় হলে হবে না, রায় বাস্তবায়ন করা পর্যন্ত নির্বাচন আপনার বন্ধ রাখতে হবে। এর হইতে পারে, এরকম সিচুয়েশন দাবি তুলতে তো অসুবিধা নেই। তাহলে ইলেকশনে আমি কিন্তু কনসার্ন ইলেকশন নিয়ে নির্বাচন কমিটমেন্ট ইস উই হ্যাভ টু হ্যাভ। আমরা এখন কনস্টিটিউশনালি আমরা ডেমোক্রেটিক কান্ট্রি। যারা অনেকে বলে ভোট আর ভোট কেন, ভোট কাজে অপরাধ নাকি?
মনে হয় যে মানে ভোট নির্বাচনের কথা বলাটাই মানে অপরাধ মনে হয়, অনেকে মনে করে। দাঁড়ান না কেন ইলেকশনে? আপনি এত সমালোচনা করেন, হ্যাঁ দাঁড়ান, ইলেকশনে দাঁড়ান, জনসমর্থন কী আছে দেখেন, তারপর গিয়া বলেন আপনারা। আপনি কোনো ইলেকশন করেন এই জীবনে, তারপর অনেকে ইলেকশন করে হাইরায় ভর্তি হয়ে আসছেন, তারা ভোট চান না। তো এখন যে ছোটো ছোটো দলগুলো, অনেক দলগুলো আছে যেগুলো কোনো একটা জীবনে কোনো এমপি হয় না তার দল থেকে, তারা ভোট চায় না। হ্যাঁ, কিন্তু পত্রিকাতে তাদের নাম আসে, নিউজ মিডিয়া তাদের নাম আসে। আমি সিদ্ধান্ত কে চাইলে না আসলে ব্যাপার না, আমরা সরকারের জবাব দেওয়ার দরকার, স্ট্যাবিলিটি দরকার, দেশের রাষ্ট্রীয় শীর্ষের দরকার, অর্থনীতি গতি দরকার। আমার তো ধরেন এত বেশি বেকার, প্রতি বছর বেকার বাড়তেছে, আমার মানুষ গরিব হয়ে যাচ্ছে। আর এটা গরিবত্বের সঙ্গে দারিদ্রের সঙ্গে ক্রাইমের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, ক্রাইম বেড়ে যাবে, সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, দেশ অকার্যকর রাষ্ট্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থনীতির কারণে গিয়ে। তো আমি মনে করি এই জন্য উই হ্যাভ টু হ্যাভ ডেমোক্রেসি, এবং যত অ্যাজ সুন অ্যাজ পসিবল তোর দেশের জন্য ভালো হবে, জাতির জন্য ভালো হবে। এবং আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসি। আমরা ঘুরে ফিরে কিন্তু কোনো সময় ক্যাটের সরকার, এই যে কি আর্মি ব্যাক ক্যাটের গভর্নমেন্ট, কোনো সময় হইলো যে এই অন্তরের সরকার, কোনো সময় সামরিক সরকার নামে গিয়ে আলটিমেটলি কী হচ্ছে, আমার ডেমোক্রেসি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি প্র্যাকটিস করতে পারছি না। তাহলে কিন্তু সেটা যদি আমরা ডেমোক্রেসি ধীরে কিন্তু প্র্যাকটিস করতে পারতাম, যদি হয়তো মানুষকে মেন্টালি মানুষ সেট আপ হয়ে যেত, তখন অনেক কিছুই কিন্তু সরকার থেকে করতে সাহস করতো না। জি, আপনি একজন আইনজীবী এবং একই সাথে কিন্তু একজন রাজনীতিবিদ। আমরা যদি এখন একদম শেষ মুহূর্তের আলোচনা, 1 মিনিটের আলোচনা, বাংলাদেশের এখন যে আওয়ামী লীগের যে ভবিষ্যৎটা, রাজনীতির ভবিষ্যৎটা, সেটি নিয়ে আপনি যদি কোনো ফোরকাস্টিং করার সুযোগ আছে কিনা, একই সাথে যে এখন যে প্রক্রিয়ায় তাদের নিবন্ধন স্থগিত করা বা কার্যক্রম স্থগিত করা, এটি কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে কিনা? আওয়ামী লীগের জনসমর্থন তো আওয়ামী লীগ তো নিজের শেষ করে দিয়েছে 15 ইয়ার। যদি তারা কিন্তু দলকে তারা বাড়াইতে চায়নি, সুসংগঠিত করতে চায়নি। হ্যাঁ, তারা দল রাজনৈতিক শক্তি হিসেবে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে, রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করছে। এই জন্য আওয়ামী লীগ কিন্তু মানে সংগঠন করাটা খুব ডিফিকাল্ট তাদের জন্য হয়ে যাবে। আর এই সিচুয়েশনে যে তারা কারাপশন তো দেখছি এখন আসতেছে, এখন শুরু হয়নি, আসতেছে। কারাপশন, সব কিছু লুটপাট, ব্যাংক লুটপাট, এগুলো কীভাবে হলো? একটা 2টা কোম্পানি দেওয়া যায় 2 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, 1 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, এটা কি সরকার ছিল না? এখন মানুষ প্রশ্ন করতেছে, এগুলোকে জাস্টিফাই করতে কীভাবে আওয়ামী লীগ জাস্টিফাই করবে? খুব ডিফিকাল্ট তাদের জন্য, খুব খারাপ সময় যাবে এগুলা জাস্টিফাই করতে। এগুলা বা মানুষ ভুলে যাওয়া পর্যন্ত তাদের জন্য কিন্তু এটা কমফোর্টেবল টাইম আসবে বলে আমি মনে করি না এটা, রাইট? এবং তারা রিগ্রেট করতে হবে তাদের ডেমোক্রেসি তারা ম্যানিপুলেট করছে এবং সংবিধান লঙ্ঘন করছে। এগুলো হলে হয়তো বা ভবিষ্যতে মানুষ যদি ক্ষমা করে, সেটা ডিফারেন্ট থিংস। তবে আমি মনে করি না, আপাতত কিছু দেখছি না। জি জি, প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম যে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি আপাতত কিছু দেখবার মতো কিছু দেখছে না। তবে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন যেটা আশাবাদ ব্যক্ত করেছেন, প্রত্যাশা করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, ভোটাধিকার কায়েম হবে এবং অতি দ্রুতই নির্বাচনের পথে বাংলাদেশ হবে, তিনি প্রত্যাশা করেছেন। একই সাথে তিনি এটিও মনে করছেন যে প্রফেসর ডক্টর ইউনূস তিনি অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে তার সুনাম রয়েছে এবং বাংলাদেশের মানুষ, বিএনপিও তাকে মনে করছে যে তার যে এখন রাজনৈতিকভাবে তিনি যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করছেন সেটিও তারা সাধুবাদ জানাচ্ছে। কিন্তু যে প্রশ্নগুলি বারবার আসছে সেগুলি বলা হচ্ছে যে এই যে সংস্কার, সংবিধান, এইসব প্রশ্ন করে যদি নির্বাচনকে পিছিয়ে দেওয়া হয় এবং একই সাথে আওয়ামী লীগের রাজনীতিকে নিবন্ধনকে স্থগিত করে, নিষিদ্ধ করে যদি নির্বাচনকে পিছিয়ে দেওয়া হয় এবং এদের বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন না করার যে প্রক্রিয়া যদি সেটি করবার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু জনগণের ক্ষেত্রে সেটি তারা গ্রহণযোগ্য বলে মনে করছেন না। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ফিরে আসবে, একটি রাজনৈতিক সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে এবং ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন এবং তার দল এবং অন্যান্য যারা জামায়াত ইসলাম রয়েছে, বাম দলগুলো রয়েছে, সবাই মিলে আমরা একতালে এক লয়ে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আমরা তুলে ধরে সারা বিশ্বের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রমাণ করবার সক্ষমতা অর্জন করবো, এই আশাবাদ ব্যক্ত করে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানিয়ে আমরা যারা এতক্ষণ আমাদের দর্শকরা আমাদের সাথে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।